শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। এই মুহূর্তে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর, এটি সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। শুরুতেই আমরা দেখছি, একে প্রশাসন, দুইয়ে পুলিশ, পদোন্নতির মিছিল, যুগ্ম সচিব উপসচিব পদে 340 কর্মকর্তার পদোন্নতি পেয়েছেন পুলিশের 103 কর্মকর্তা। সুবিধাবাদীদের কেউ কেউ সুবিধা নিচ্ছেন এবারও। দর্শক, আমরা দেখছিলাম যে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বিভিন্ন পেশাজীবীদের যারা বিগত বছরগুলোতে বৈষম্যের শিকার হয়েছেন তারা কিন্তু এখন তাদের যেই পদমর্যাদা রয়েছেন সেটি কিন্তু তারা ফিরে পেয়েছেন এবং অনেকেরই কিন্তু পদোন্নতি হচ্ছে। আমরা দেখছিলাম যে এই যে পদোন্নতি হওয়া, এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে আমরা দেখছি যে প্রশাসনের ক্ষেত্রে এবং পুলিশের ক্ষেত্রে, দুই জায়গাতেই আমরা দেখছি পদোন্নতি দেওয়া হয়েছে। এবং একই ব্যাপার দেখা গেছে যে যারা এতদিন যাবৎ এই পদোন্নতি থেকে বঞ্চিত ছিল তাদেরকে কিন্তু এখন সেই পদোন্নতি দেওয়ার পর একই সাথে যখন থেকে তাদেরকে এই পদ বঞ্চিত করা হয়েছে, যখন তাদের জুনিয়রদেরকে তাদের উপরে উঠানো হয়েছে, সেই সময় থেকে কিন্তু তাদের যেই সুবিধাবাদী পাওয়া হতো, আর্থিক যেই সুবিধাগুলো তারা পেতেন, সেগুলো কিন্তু তাদেরকে এখন দেওয়া হবে। আমরা দেখছিলাম যে এই পর্যন্ত প্রায় এই দুই প্রশাসন এবং পুলিশ মিলিয়ে 340 জনের মতো পদোন্নতি পেয়েছে, যেখানে পুলিশের অনেক সদস্য রয়েছেন, পুলিশ কর্মকর্তা রয়েছেন এবং একই সাথে প্রশাসনের অনেক কর্মকর্তা রয়েছেন। এর পাশে আমরা দেখি ঢাকা সহ 25 জেলার ডিসি প্রত্যাহার। দর্শক, সরকার পরিবর্তনের পরও কিন্তু প্রশাসনেও কিন্তু নানা ধরনের পরিবর্তন হয়েছে। আমরা দেখেছিলাম যে আসলে একের পর এক কিন্তু এই যে রদবদল, সেই রদবদল কিন্তু আমরা দেখছিলাম। এর আগেও আমরা দেখছিলাম যে উপজেলা যারা চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, তাদেরকে প্রত্যাহার করা হয়েছে, সেখানে প্রশাসকদেরকে বসানো হয়েছে এবং একই সাথে সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে রয়েছেন, মেয়র, আমরা দেখেছিলাম যে ঢাকা সিটি কর্পোরেশন যেটি রয়েছে উত্তর এবং দক্ষিণ, গতকালকে কিন্তু তারা যারা প্রশাসক রয়েছেন তারা কিন্তু তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন। এখন কিন্তু নতুন করে আমরা দেখছি যে ডিসি যারা রয়েছেন সেই ডিসিদেরকে প্রত্যাহার করা শুরু হয়েছে। 25 জেলায় ইতিমধ্যে ডিসিদেরকে প্রত্যাহার করা হয়েছে, সেখানে নতুন ডিসি দিয়ে দেওয়া হবে এবং তাদেরকে দিয়ে কর্মকাণ্ড চালানো। অর্থাৎ এই যে সরকার পরিবর্তনের পর প্রশাসনের যে রদবদল, এটি কিন্তু গতানুগতিক ব্যাপার। আমরা দেখছিলাম যে আসলে সবসময় এমন হয় যে আসলে যখনই সরকার পরিবর্তন হয় তখন সেই সরকারের সুবিধা অনুযায়ী আসলে তাদেরকে কর্মকর্তাদেরকে বসানো হয় এবং যারা আসলে এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে যে আসলে যারা বিগত সরকার আমলে ক্ষমতার দাপট দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে এই পদগুলো হাতিয়ে নিয়েছেন, তাদের বিরুদ্ধেই কিন্তু এইসব ব্যবস্থা নিতে আমরা দেখেছি। বিশেষ করে পুলিশ এবং প্রশাসনের ক্ষেত্রেই এই প্রত্যাহারগুলো করা হচ্ছে এবং তাদেরকে বন্দী করা হচ্ছে এবং একই সাথে এই জায়গাগুলোর মধ্যেই, এই দুইটি জায়গার মধ্যেই প্রশাসন এবং পুলিশের মধ্যে যারা পদবঞ্চিত ছিল এতদিন যাবৎ তাদেরকে কিন্তু পদোন্নতি দেওয়া হয়েছে। এর পাশে দর্শক আরেকটি সংবাদ আমরা দেখছি, এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে গতকাল সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভ। সচিবালয়ের শিক্ষার্থীরা এইচএসসি বাতিল, ফলাফল কীভাবে মূল্যায়ন হবে, বড় সিদ্ধান্ত, পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত যৌক্তিক নয় সার্জিস। দর্শক, আমরা দেখছিলাম যে এই যে কোটা নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য পরেই কিন্তু আন্দোলনের পরেই যে চলমান এইচএসসি পরীক্ষা ছিল সেটি কিন্তু কিছুদিন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর কিন্তু 2 দফা সেটি নিয়ে বৈঠক হয়েছে, সেখানে কিন্তু 2 দফাতেই আসলে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সেই পরীক্ষাগুলো কিন্তু এখন হচ্ছে না। এবং আমরা দেখছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন করা হয়েছে, নতুন সরকার, সেই সরকারও কিন্তু অর্ধেক অর্থাৎ 100 নাম্বার থেকে 50 নাম্বারের পরীক্ষা নেওয়ার কথা জানিয়ে কিন্তু পরীক্ষার যে তারিখের কথা তারা কিন্তু জানাচ্ছিলেন যে আসলে অর্ধেক পরীক্ষা হবে, কিন্তু কবে নাগাদ পরীক্ষা হবে সেটি কিন্তু তারা এখনও পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেনি। ঠিক এই সময়ই সচিবালয়েতে যারা এইচএসসি শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করেছেন, অর্থাৎ পরীক্ষা বাতিলের ব্যাপারে। কারণ তারা কিন্তু বেশ কয়েকবার এই পরীক্ষা বাতিল করা হয়েছে, ফলে তাদের যেই আসলে মানসিক যেই প্রস্তুতি, মানসিকভাবে যে তারা ভেঙে পড়ার যে ঘটনা, তারা কিন্তু অনেকেই বলছেন যে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন, ফলে তারা কিন্তু এখন আর এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছে না। ফলে তাদের এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে গতকালকে সিদ্ধান্ত এসেছে যে পরীক্ষা আপাতত হচ্ছে না, কিন্তু ফলাফল যেটি রয়েছে, মূল্যায়ন কীভাবে করা হবে সেটি নিয়ে এখনও পর্যন্ত আসলে সিদ্ধান্ত হয়নি, সেটি কিন্তু জানানো হবে। এটি নিয়ে নানান ধরনের প্রতিক্রিয়া কিন্তু নানান মাধ্যমে আমরা দেখছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক সার্জিস, তিনি কিন্তু বলেছিলেন যে আসলে পরীক্ষা বন্ধ করা ভালো সিদ্ধান্ত হয়নি। এবং একই সাথে আমরা দেখছিলাম যে এই যে এইভাবে মূল্যায়ন করার ফলে দেখি যে অনেকেই আসলে যারা খারাপ ছাত্রছাত্রী থাকে বা একটু কম মেধাবী থাকে তারাও কিন্তু সমানভাবে মূল্যায়ন হয়, ফলে যারা ভালো রেজাল্ট
করতে যাচ্ছিলেন এবং ভালো পরীক্ষা যারা আসলে দেবেন ভালো ছাত্র তারা কিন্তু আসলে এটি চাচ্ছেন না। অনেকেই বলছেন যে না আসলে তারা পরীক্ষা দিতে চান। এখন আসলে যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে, আমরা দেখছি যে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত, তারা কি আসলে যারা পরীক্ষা দিতে চান তাদের আসলে এই অংশটুকু কতটুকু তারা আসলে কতটুকু বিক্ষোভ করতে পারবে বা তাদের দাবি দেওয়া কতটুকু সরকারের কাছে তুলে ধরতে পারবে এবং এরপরে আসলে সরকার কী ধরনের সিদ্ধান্ত দেবে সেটি কিন্তু একটি দেখবার অপেক্ষায় জাতি রয়েছে। তবে ইতিমধ্যেই যেটি সিদ্ধান্ত হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটি হচ্ছে যে এইচএসসি পরীক্ষা আপাতত হচ্ছে না, স্থগিত থাকছে এবং সেটি আসলে কীভাবে মূল্যায়ন করা হবে পরবর্তী সেই সিদ্ধান্ত জানানো হবে। এর নিচের দিকে আমরা দেখছিলাম স্কুল শিক্ষক থেকে সম্পদের পাহাড়। ১.৫ দশকে সাবেক সংসদ সদস্য হেনরির সম্পদ বেড়েছে ৮৮৪ গুণ। ব্যবহার করেন ৯টি গাড়ি, স্বামীর সম্পদ বেড়েছে ১৩৬ গুণ। দর্শক, আমরা ১.৫ দশক আগে সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির আয় ছিল ১ লাখ, সেটি এখন দাঁড়িয়েছে ৫৬,৮,৯৫,৬০২ টাকা, যেটি আসলে দেখানো হয়েছে অর্থাৎ প্রদর্শিত যেটি করা হয়েছে, প্রদর্শন করা হয়েছে তার আয়। অপ্রদর্শিত কত টাকা রয়েছে সেটি আসলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসবে। আমরা আশা করব এই যে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক আসলে কিভাবে হলেন। আমরা দেখছিলাম যে বিভিন্নভাবে এর আগেও যখন সংসদ সদস্য সংসদ নির্বাচনের আগে যখন তাদের আয় ব্যয়ের হিসাব দিতে বলা হয়েছিল তখন কিন্তু তাদের এই সম্পত্তি নিয়ে নানান ধরনের আলোচনার মুখোমুখি হয়েছিলেন। কিন্তু এরপরও আমরা দেখলাম তাদেরকে সংসদ সদস্য তারপরও সংসদ সদস্য হয়েছিলেন। বিপুল পরিমাণ অর্থ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করে কিন্তু বিদেশে পাচার করার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং একই সাথে তার স্বামী যিনি রয়েছেন লাবু, তার বিরুদ্ধেও বিভিন্নভাবে কিন্তু এই দুর্নীতির অভিযোগ রয়েছে। অর্থাৎ একজন সংসদ সদস্য এই পরিমাণ আয় আসলে কিভাবে করেন সেটি নিয়ে কিন্তু এখন নানান মহলে নানানভাবে আলোচনা রয়েছে। এর পাশে দেখছি নতুন ৬ মামলা, শেখ হাসিনার সঙ্গে আসামি রেহানা, জয়, পুতুল। সচিবালয় শিক্ষার্থীরা, আমরা জানাচ্ছিলাম শিক্ষার্থীদের বিক্ষোভের খবর। সাবেক নৌ কর্মকর্তা সোহাইল, প্রতিমন্ত্রী তাজুল আটক। বাংলাদেশ থেকে চলে গেল নারী বিশ্বকাপ, দীপুমণি জয়ের রিমান্ড, কঠোর শাস্তির স্লোগান। সাবেক সমাজ কল্যাণমন্ত্রী দীপুমণিকে গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সেখানে আমরা দেখছিলাম যে তাদেরকে লক্ষ্য করে অনেকেই আসলে তাদেরকে মার দিতেও আসেন এমন ঘটনাও দেখছিলাম এবং তাদের সর্বোচ্চ শাস্তির দাবি কিন্তু সেখানে আমরা করতে দেখেছি। নেতাকর্মীদের কঠোর বার্তা দিল বিএনপি, আওয়ামী লীগের জোট সঙ্গীরা দায় নিতে রাজি নয়। এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করছে, প্রধান উপদেষ্টার কাছে ব্যবসায়ীদের ৩ দাবি, গ্যাস বিদ্যুৎ সরবরাহ, স্বাভাবিক আইন শৃঙ্খলা, পাচার অর্থ ফেরত, কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে টার্গেট নয় বললেন গভর্নর। কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদি গ্রেফতার। এর পাশেই দেখছি স্টেট মিডিয়া পরিদর্শনে গতকাল জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান ও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েব আমির সৈয়দ ফজল করিম। গণমাধ্যমে হামলায় প্রতিবাদের ঝড়, স্টেট মিডিয়া পরিদর্শনে জামায়াত আমির, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েব আমির সহ রাজনীতিকরা, নিন্দা বিশিষ্টজনদের, মানববন্ধন কর্মীদের, দোষীদের গ্রেফতার দাবি। সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, প্রধান উপদেষ্টার প্রেস উইং, বিশ্ব মিডিয়ায় হামলার খবর। আন্দোলনের মুখী স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিল, অতিরিক্ত ডিআইজির স্ত্রী ৬,০০০ কোটি টাকার মালিক। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, শাহজাহান খান সহ সাবেক ৫ মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু, ৪০০ কোটি টাকার সেই পিয়নের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। বিপুল অর্থ আত্মসাতে ডাকের সাবেক ডিজি সহ ২ জনের বিরুদ্ধে মামলা, শিবলি সহ ৮ জনের ব্যাংক হিসাব জব্দ, তথ্য জানানোর নির্দেশ। শেখ সেলিমের পরিবারের ৯১ ব্যাংক হিসাব তলব। হাসিনা দেশকে লুটেরা রাষ্ট্র বানায়, ভিডিও বার্তায় তারেক রহমান, তার অপকর্ম ফ্রেমবন্দি থাকলে আর কেউ ডাকাতির সাহস করবে না, সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী দেশ ছেড়ে পালিয়েছে। আদালতে কাঁদলেন দীপুমণি, হামলা। আইএসপিআর দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সেনাবাহিনী। নারী অধিকার কমিশন চান নারী নেতারা, আনোয়ার মোদি বৈঠক, মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠায় ঐক্যমত। এরপরও ইত্তেফাক, এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিল, ফল প্রকাশে সাবজেক্ট ম্যাপিং অনুষ্ঠিত পরীক্ষা বিবেচনায় আসবে, মূল্যায়নের বিষয়ের সিদ্ধান্ত নিতে বৈঠক আজ। ভারী বর্ষণে ডুবেছে চট্টগ্রাম, পাহাড় ধসের শঙ্কা। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে ডুবে রিক্সা রাস্তায় চালার যে ঘটনা দেখে আসলে বোঝার উপায় নেই যেটি আসলে একটি সড়ক। এবার শেখ হাসিনার সঙ্গে রেহানা, জয় ও পুতুলের বিরুদ্ধে হত্যা মামলা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নিহত ১৯ জনের তালিকা দিল HRSS। গণ অভ্যুত্থানের সাফল্য উদ্দেশ্য নষ্ট করতে চলছে পরিকল্পিত ষড়যন্ত্র, তারেক রহমান। ইসলামের ব্যাংকের পে অর্ডার গ্রহণ না করা ব্যবসায়ীদের বিপাকে কন্টেইনার জটের শঙ্কা।
শিবলি সাইদুর ও হিরু সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট 8 জনের ব্যাংক হিসাব জব্দ। ডেমোক্রেট সম্মেলন আপ্লুত বাইডেন, গণতন্ত্রকে অবশ্যই রক্ষা করতে হবে, ধন্যবাদ দিতে হঠাৎ মঞ্চে হাজির কমলা। বাংলাদেশ থেকে নারী বিশ্বকাপ তুলে নিল আইসিসি। 1997-তে নিয়োগ হলেও দেখানো হয় 1991 সাল পুলিশ পদোন্নতিতে দুর্নীতি। নাটের গুরু প্রয়াত উপদেষ্টা এসটি ইমাম 750 কর্মকর্তাকে ডিঙিয়ে 171 জনকে দেওয়া হয় জ্যেষ্ঠতা। বঞ্চিত 2250 কর্মকর্তা স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপির হস্তক্ষেপ চান। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 10 হত্যা মামলা, শেখ রেহানা জয়পুতুল আসামি, সচিবালয় ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ। এইচএসসির স্থগিত, সব পরীক্ষা বাতিল। এবার তাজুল ইসলাম, আহমদ হোসেন ও বদি গ্রেফতার। ব্যাংক থেকে মর্চাতিরিক্ত নগদ টাকা উত্তোলন, সাবেক 11 মন্ত্রী 6 এমপির সন্দেহজনক লেনদেন। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার সিদ্ধান্ত। এফবিসিআইয়ের সঙ্গে বৈঠকে গভর্নর, দুর্বল ব্যাংককে টাকা ছাপিয়ে সহায়তা দেওয়া হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চোখের আলোয় নতুন দেশ দেখার অপেক্ষা। দর্শক, আমি আমার হাতে থাকা পত্রিকাগুলো সংবাদ শিরোনাম জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য একজন অতিথির সাথে ভার্চুয়ালি যুক্ত থাকি। আজকে একজন অতিথি আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন, মেজর ডক্টর খুসরু সামাদ। কথা বলবো আমরা তার সাথে। আমরা জানি যে ইতিমধ্যে বিশ্বে আরও একটি আতঙ্ক দেখা দিয়েছে, সেটি হচ্ছে যে করোনার পরে নতুন করে এখন মাথা ঝাড়া দিচ্ছে মাঙ্কি পক্স। সেটি আমরা দেখছিলাম যে বাংলাদেশের এয়ারপোর্টেও একজনকে সন্দেহভাবে আটক করা হয়েছে এবং বিশ্বের বেশ কয়েকটি দেশে আমরা দেখি, ইউরোপ সহ আফ্রিকার বেশ কয়েকটি দেশে কিন্তু ছড়িয়ে পড়েছে, যেটি আসলে দেশের জন্য একটি ভয়ের কারণ। আমরা দেখেছি ইতিমধ্যেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ইতিমধ্যে এটিকে নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। সেটি নিয়ে কথা বলবো আমাদের সাথে যিনি অতিথি যুক্ত রয়েছেন আজকে। খুশরু সামাদ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? ধন্যবাদ, আমি শুনতে পাচ্ছি। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে আসলে পুরো বিশ্বেই এখন যেটি আতঙ্ক দেখা দিয়েছে, নতুন করে আমরা করোনার পর দেখছিলাম যে বিশ্বে এমনিতেই একটু টালমাটাল অবস্থা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশেও আমরা দেখছিলাম যে নতুন একটি সরকার গঠন করা হয়েছে, এর মধ্য দিয়ে নতুন করে সব কিছু ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে। এখন নতুন করে যে আতঙ্ক তৈরি হচ্ছে আবার এই মাঙ্কি পক্সের আতঙ্ক, সেটিকে কিভাবে দেখছেন? এটি হলে কি করণীয় এবং এই মুহূর্তে বাংলাদেশের যারা এয়ারপোর্ট সহ বর্ডারগুলোতে দায়িত্ব রয়েছে তারা কি পদক্ষেপ নিতে পারেন বলে আপনার মনে হয়? জি ধন্যবাদ, আপনি যথাযথই বলেছেন যে কোভিড উত্তর পৃথিবীতে এবং নিঃসন্দেহে কোভিড উত্তর বাংলাদেশে একটি নতুন করে ভয়ের বার্তা, একটি সংবিধিবদ্ধ সতর্কীকরণ আমাদেরকে দেওয়া হয়েছে। সেটি হলো মাঙ্কি পক্স। আমরা নামের ভিতরে মোটামুটি তার পরিচয় পাচ্ছি যে এটা আমরা আগে ছোটবেলায় পক্স দেখতাম, এখন এটা ইরাডিকেট হয়েছে, পৃথিবীতে নাই। স্মল পক্স যেটা ছোট ছোট দানা দানা হয়, তো এর নামটা থেকে বুঝতে পারছি যে এটা জুনোটিক হতে পারে। অর্থাৎ আমি বলতে চাইছি যে এটা প্রাথমিকভাবে বাংলাদেশের কোনো অসুখ ছিল না, এটা আফ্রিকার অঞ্চলে, যেমন ধরা যাক কঙ্গো, রুয়ান্ডা, বুরুন্ডি, এগুলোতে ছিল। তো বিশ্বায়নের যুগ, এখন কোনো অসুখ আর এক জায়গাতে থাকে না, যেমন কোভিড এর বেলা ছিল না। তো এই রোগ ক্রমশ আস্তে আস্তে এখন বাংলাদেশে আসছে এবং আপনি এর লক্ষণ বলতে চাইছিলেন বা কারণ বলতে চাইছিলেন সম্ভবত। তো এটা একটা ভাইরাস দ্বারা রোগ। ভাইরাস মানে জীবাণুটা অতি ক্ষুদ্র, ব্যাকটেরিয়ার মতো না, যেমন কোভিড অথবা এইচআইভি অর্থাৎ এইডস, এইগুলি আপনার দ্বারা হয়, এই ভাইরাস দ্বারা হয়। ফলে ভাইরাসকে সহজে নিরাময় করা যায় না। আর আরেকটি বিষয় খুবই দরকার, সেটি হচ্ছে রোগটি সংক্রমণ কিভাবে হয়। এই সংক্রমণটি ঠিক যেভাবে কোভিড হয়েছিল সেভাবে হয় না। আমি যদি খুব খোলাখুলি গণমাধ্যমকে বলতে চাই তাহলে বলতে হবে নরনারীর যে জৈবিক সম্পর্ক, এটাই এখানকে মোটামুটি মুখ্য। এবং যদি নখ দ্বারা আঁচড়ানো হয় অথবা চুম্বন দ্বারা করা হয় অথবা দাঁত দিয়ে কামড়ানো হয় তাহলে পারো এটি হওয়ার সম্ভাবনা আছে। অথবা কারো যদি পোশাক ভেতরে থাকে এবং সেই পোশাকটি অন্য কেউ পরে তাহলেও এটা হওয়ার সম্ভাবনা আছে। এমনকি কাছাকাছি পাশাপাশি থাকলে পারো হাতি কাশি দিলে যে হবে না এমনটি না, হতে পারে, তবে সেই ক্ষেত্রে অল্প পরিমাণে হতে পারে। যেটি আসলে কোন বিষয়টু কতটুকু পর্যায়ে হলে আমরা আসলে চিকিৎসকের শরণাপন্ন হব? আমরা দেখি যে আসলে আমাদের এই জিনিসটাতে একটু দেরি হয়। আমরা করোনার সময়ও দেখেছিলাম যে সাধারণত লক্ষণ দেখা দিলে, জ্বর সর্দি কাশি যখন দেখা যায় তখন কিন্তু সাধারণ মানুষগুলো তো ডাক্তারের কাছে যেত না, ফলে ছড়িয়ে পড়েছিল সারা দেশে। এখন আসলে এটি যেহেতু ছোঁয়াছুঁয়ে বলছে সবাই, সেক্ষেত্রে আসলে কি পরিমাণ কোন পর্যায়ে গেলে আসলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? জি, আপনি যথাযথই বলেছেন যে এই রোগটি ছোঁয়াচে এবং যদি দেরি হয়ে যায় তাহলে পরে তার চিকিৎসা কষ্টসাধ্য হয়ে যায়, এমনকি রোগীর মৃত্যু হওয়ারও আশঙ্কা আছে।
সাধারণত ভাইরাল জ্বর বলতে যা বোঝায় সেটি হলো যে জ্বর খুব উঁচু মাত্রায় থাকে, 105 বা এরকম হতে পারে। তারপর তার হাঁচি কাশি হতে পারে। আর এইটার বিশেষত্ব হলো লসিকা গ্রন্থিগুলি ফুলে ফুলে যায়। আমি আবারও বলছি, লসিকা গ্রন্থিগুলি ফুলে ফুলে যায় এবং ক্ষেত্র বিশেষে মূলত মুখের ভেতরে, আমি আবারও বলছি, মূলত মুখের ভেতরে মনে হচ্ছে একটা দানা দানা কি যেন একটা হয়েছে, এরকম একটা কিছু, অথবা সেগুলি পরবর্তীতে শরীরের অন্যান্য অংশে একটা ভেসিকল, মনে হচ্ছে যে একটা র্যাশের ভেতরে কিছু পানি আছে, এরকম যদি হয় সেই ক্ষেত্রে দেরি না করে দ্রুত চিকিৎসকের সংস্পর্শে আসতে পারে, চিকিৎসকের উপদেশ গ্রহণ করলে পারে এই রোগটা দ্রুত নিয়ন্ত্রণ এবং তার চিকিৎসা করা সম্ভব বলে আমি চিকিৎসক হিসেবে মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এশিয়ান টেলিভিশনে আমাদের সাথে নিয়মিতভাবে আমাদের সাথে থেকে দেশের যে জরুরি অবস্থাগুলো থাকে সেগুলো সময়ে আমাদের দর্শকদেরকে পরামর্শ দিয়ে থাকেন, এবং আজকে একই সাথে আপনার জন্মদিন, এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে, এশিয়ান টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাদের বিদায় নিতে হচ্ছে। আমরা আপনার জন্মদিনে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। আমরা চলে যাচ্ছি নিয়মিত আমাদের মূল আয়োজনে। এই মুহূর্তে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে, এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের দাবিতে গতকাল কয়েকশো শিক্ষার্থী সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখায়। এই পরিস্থিতি স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত জানায় অন্তর্বর্তী সরকার। আন্দোলনের মুখে পরীক্ষা বাতিল, এইচএসসির স্থগিত পরীক্ষা, এসএসসির বিষয় ম্যাপিং করে বাকি বিষয়ে মূল্যায়ন। এই শিক্ষার্থীরা 2022 সালের এইচএসসিতেও 3 বিষয়ের পরীক্ষা দেয়নি। 25 জেলার ডিসি প্রত্যাহার চায় 4 সচিব রদবদল। প্রশাসন উপসচিব থেকে পদোন্নতি পেয়ে 22 জন কর্মকর্তা যুগ্ম সচিব। জিএমপির যুগ্ম কমিশনার পদমর্যাদা 7 কর্মকর্তার দায়িত্ব রদবদল। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সহ 9 হত্যা মামলা। অন্তর্বর্তী সরকারকে এখনই সময় বেঁধে দেবে না বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচন প্রসঙ্গ। ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দুর্বৃত্তদের হামলার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ। 48 ঘন্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তারের দাবি। ডিআইজি মুজাম্মেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে আবেদন। সাবেক 5 মন্ত্রী এমপি সহ 7 জনের দুর্নীতিতে তদন্তে দুদক। রয়েছে জনকণ্ঠ। এইচএসসি স্থগিত পরীক্ষা বাতিল, ফল কিভাবে পরে সিদ্ধান্ত। দীপুমণি 4 ও জয় 5 দিনের রিমান্ডে। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ। গুতেরেসের চিঠি ডক্টর ইউনূসকে। 25 জেলার ডিসি প্রত্যাহার। বাংলাদেশ থেকে নারী টি20 বিশ্বকাপ আমিরাতে 1 মাস 6 দিন পর রবিবার চালু হচ্ছে মেট্রো রেল। আইএসপিআর কিছু সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদটি ভিত্তিহীন। ব্যাংক ঋণের কিস্তি পরিশোধের সময় চান ব্যবসায়ীরা। টানা বর্ষণ ও ঢলের পানিতে বিপর্যস্ত জনজীবন। অভিনব কায়দার ডিবিতে হারুনের দুর্নীতি, অবৈধ সম্পদের অনুসন্ধানে মাঠে দুদক। দর্শক, আমার হাজারও বেশ কিছু পত্রিকা রয়েছিল, কিন্তু সময় সংক্ষিপ্ততার জন্য সেগুলো আজকে শেষ করতে পারছি না। আমরা আজকে যে বিষয়গুলো দেখলাম, যে আজকে বেশ কিছু বিষয় পত্রিকাগুলোতে প্রাধান্য পেয়েছে। এর মধ্যে একটি নতুন যে বিষয় আমরা দেখছিলাম, যে আসলে সময়ের আলো পত্রিকা সেটিকে সংবাদ শিরোনাম ইউনূসের ইমেজকে কাজে লাগাবেন কূটনীতিকরা। অর্থাৎ বাংলাদেশের যে বিগত আমরা দেখছিলাম কয়েক বছর বহির্বিশ্বে যেই কূটনীতিক সম্পর্ক ছিল, সেখানে কিন্তু একটু ভাটা পড়েছিল। আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে নিষেধাজ্ঞা বাংলাদেশের উপর জারি করা হয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর আমরা দেখছি জাতিসংঘ থেকে শুরু করে সব দেশ থেকেই বাংলাদেশকে সাধুবাদ জানানো হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা রয়েছে, সংকট অবস্থা, এই অবস্থা চলমান রাখতে তাদের যে কর্মকাণ্ড রয়েছে, তারা কিন্তু বাংলাদেশের সাথে অব্যাহত রাখতে চান, একসাথে বাংলাদেশকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতেন। আমরাও সেই প্রত্যাশাই করবো যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে যেই সময় তারা নেবেন দেশের একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবার জন্য, ভোট পরিবেশ নিশ্চিত করবার জন্য, সেই সময়টুকু পুরো বিশ্ব ডক্টর ইউনূসকে সমর্থন জানাবে, একই সাথে সমর্থন জানাবে দেশে যারা নাগরিক রয়েছেন তারাও। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।